চন্দ্রমল্লিকা গাছের শিকড় পচা রোগ, যেটা খুব কমন একটা ব্যাপার। আর বিশেষ করে এই বর্ষাকালে সারা বছর যখন বৃষ্টি হচ্ছে তখন এই সমস্যাটা দেখা না দিলেও ঠিক যেই সময়ে সে বর্ষাটা মোটামুটি শেষের দিকে, ঠিক সেই সময় সে দেখা যায় হালকা একটু রোদ দিলে বেশ কিছু গাছ ঝিমিয়ে পড়ছে। বেশ কিছু গাছের কাছে গেলে মনে হচ্ছে কি যে হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না, কারণ কালকে গাছটা বেশ ভালো ছিল, আজকে হঠাৎ করে এমন ঝিমিয়ে গেল। তো এই সমস্যাটি কিন্তু অবশ্যই আপনার শিকড় পচা রোগের ক্ষেত্রে ধরা হয়ে থাকে। আর শিকড় পচা রোগের জন্য এই সমস্যাটি হয়ে থাকে। মাটির গাছ হোক বা ঘেঁষের গাছ হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শিকড় পচা একটা কমন রোগ প্রত্যেকের ক্ষেত্রে হতে পারে। তো সবার প্রথমে আমরা যে নিজের শিকড় পচা রোগটি কেন হয়ে থাকে, প্রথম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ মাটি না থাকার কারণ। যদি আপনি মাটিতে কাজ করে থাকেন আর সেই মাটিতে যদি ওয়েল ড্রেনেজ না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে থাকে এই শিকড় পচা রোগ। আর যদি ওয়েল ড্রেনেজ হয়েও থাকে তাহলে দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টির জল সেখানে জমে যায়, কারণ কন্টিনিউ যখন বৃষ্টি হতেই থাকে তখন সেটা বেরিয়ে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না, বা কত আর বেরোবে সেখানে কিন্তু স্টে করে যায়। যার ফলে কিন্তু সেই সময় এই সমস্ত জল জমে যাওয়ার জন্য শিকড়গুলি অক্সিজেনের অভাব বোধ করে এবং পরবর্তীতে দেখা যায় সেখানে শ্বাসরোধ হয়ে শিকড়গুলি, ছোট ছোট শিকড়গুলি আস্তে আস্তে পচতে শুরু করে দেয়, যার পরবর্তীতে অবশ্যই শিকড় পচা রোগটি দেখা দেয়। আর এই রোগটি প্রথম অবস্থায় বোঝা যায় না, যখন দেখা যায় যে বৃষ্টি কমে যায় বা রোদ উঠে যায় তখন হঠাৎ করে গাছটি ঝিমিয়ে যায়। এই অবস্থা কিন্তু অবশ্যই চন্দ্রমল্লিকা গাছে দেখা যায়। আর যদি আমরা ঘেঁষে গাছ করি, ঘেঁষের ক্ষেত্রেও সেটা হতে পারে, বা ঘেঁষের ক্ষেত্রে আমরা কন্টিনিউ খাবার টাবার দিতেই থাকি, যদি কোনো কারণবশত দেখা যায় যে সেই ছিদ্র দিয়ে জলটা পাস হচ্ছে না বা জলটা স্টে করে গেছে, সেক্ষেত্রে কিন্তু ঘেঁষের ক্ষেত্রেও হতে পারে। এমনটা নয় যে শুধু মাটির ক্ষেত্রে হবে, ঘেঁষের ক্ষেত্রেও কিন্তু প্রচুর গাছ শিকড় পচা রোগে মারা যায়। 2 নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে ফাঙ্গালের আক্রমণ। বিভিন্ন ধরনের ফাঙ্গাল, আমরা যে সমস্ত জৈব সারগুলি বা হাড় গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত কিছু যখন ব্যবহার করি তখন গাছের গোড়াগুলি ব্যবহার করি, এই গাছগুলি খাবারগুলি ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলি খাবারে পরিণত হয় না। বেশ কিছুদিন যাওয়ার পর এগুলি যখন পচতে শুরু করে তখন কিন্তু খাবার তৈরি করে। আর ঠিক যখন পচা স্টার্ট করে দেয় ঠিক সেই সময় কিন্তু গাছের গোড়া পচা রোগটি কিন্তু আবার দেখা দেয় নতুন করে। সেখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের জন্ম হয় এবং যার ফলে কিন্তু নতুন নতুন বের হয়ে ওঠার রুটগুলিকে নষ্ট করে দেয়। সেক্ষেত্রেও কিন্তু আপনার শিকড় পচা রোগ দেখা দিতে পারে। আর এটা হলে আপনার বর্ষাকাল লাগবে না, যে কোনো মুহূর্তে এটা ঘটে যেতে পারে আপনার ছাদ বাগানে। 3 নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে নিম্নমানের মাটি। আপনি যে মাটিটি ব্যবহার করছেন বা সেই মাটিটি চন্দ্রমল্লিকা গাছের উপযুক্ত মাটি করে তুলতে হয়তো পারেননি, বা যে মাটিটির মধ্যে বিভিন্ন ধরনের নেমাটোল রয়ে গেছে, বিভিন্ন ধরনের খারাপ ব্যাকটেরিয়া রয়ে গেছে, বা যে মাটিটির মধ্যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে স্টে হয়ে যাচ্ছে, এ ধরনের মাটি কিন্তু কখনোই রাখা যাবে না। যারা ঘেঁষে করছেন তারা ঘেঁষের মধ্যে হয়তো বিভিন্ন ধরনের খাবার দিচ্ছেন, কিন্তু সবসময় যেন টেস্ট করে নিতে হবে আপনাকে যে খাবারটি বা জলটি দেওয়ার সঙ্গে সঙ্গে যেন জলটি বেরিয়ে যায়। ঘেঁষের ক্ষেত্রে যেটা হয়, যে কোনো খাবার বা কোনো কিছু দিলে সেই খাবারটি কিন্তু জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা টবের নিচে গিয়ে জমা হয়ে যায়, যার ফলে কিন্তু সেখানে ছিদ্রটি বন্ধ করে দেওয়ার একটা প্রবণতা থাকে। আর মাটির ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে বালির ব্যবহারটা অতিরিক্ত মাত্রায় একটু করতে হয়। মোটামুটিভাবে 20% বালি রাখতেই হবে। তার কারণে যদি বালি না থাকে তাহলে ছোট ছোট ছিদ্রগুলি থাকে না, যার ফলে জলটা কিন্তু ফিল্টার হয়ে নিচে বেরোতে পারে না, যার জন্য কিন্তু এই সমস্যা হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নিচে ড্রেনেজ সিস্টেমের উপর জড়ি দেওয়া হয় না চন্দ্রমল্লিকা করার ক্ষেত্রে, নিচে যে একটা লেয়ার পাথর বা ঘেঁষের কুচি বা কোনো একটা কিছু দিয়ে সেটাকে একটা লেয়ার তৈরি করতে হবে যাতে জলটা অনায়াসে বেরিয়ে যায় বা ড্রেনেজটা ভালো থাকে, সেই বিষয়ে ধ্যান রাখে না, যার ফলে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিম্নমানের মাটি প্রস্তুতির জন্য কিন্তু আপনার গাছের গোড়া পচা রোগটি হয়ে যাবে। 4 নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে মাটিতে অক্সিজেনের অভাব। আপনি হয়তো মাটিতে গাছ করেছেন অথচ কোনো রকমভাবে নিড়ানি দিচ্ছেন না, বিভিন্ন ধরনের আগাছা গাছের গোড়ায় জন্মে গেছে, যার ফলে এই সমস্ত আগাছাগুলি, যে শিকড়গুলি রয়েছে সেগুলি প্রচুর পরিমাণ মাটিতে ভরে গেছে এবং প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম যে মাটির ছিদ্রগুলি থাকে সেই ছিদ্রগুলি বন্ধ হয়ে যায়, যার ফলে কী হয়, মাটিতে অক্সিজেন চলাচলটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরবর্তী দেখা যায় গাছ যে রয়েছে, মূল যে গাছটি, সেই গাছটি সেই সময় সমস্ত জায়গায় গিয়ে তার অক্সিজেনটা পায় না, যার ফলে শ্বাসরুদ্ধ হয়ে সেই সমস্ত গাছগুলি নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে সেই সমস্ত রুটগুলি পচতে শুরু করে দেয়। এভাবেও কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যায় এবং এটা কিন্তু খুব একটা দুঃখজনক ঘটনা এই ধরনের কাজগুলির জন্য। তো অবশ্যই যখন গাছ আপনারা করবেন অবশ্যই আপনারা সঠিক গাইডলাইন মেনে করবেন। আর যারা ঘেঁষে করছেন, ঘেঁষের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যায় অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যায়, তার একটাই কারণ অতিরিক্ত জল হয়তো আপনি দিয়ে যাচ্ছেন, খুব স্লোলি নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে, বা কিছুটা লেয়ার যাওয়ার পর সেখানে জল স্টে করেই যাচ্ছে, আপনি হয়তো উপর থেকে বুঝতে পারছেন না, আবার কন্টিনিউ জল ব্যবহার করে যাচ্ছেন। তো এই স্লোভাবে জলটা বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু এটা হয়ে থাকে। মূলত এটা হয়ে থাকে প্লাস্টিক টবে, কখনো এই সমস্যাটি হয় না, তার কারণ প্লাস্টিক টবের নিচের দিকে প্রচুর পরিমাণে ছিদ্র থাকে, আর মাটির টবের ক্ষেত্রে শুধুমাত্র একটি ছিদ্র থাকার জন্য ঘেঁষে গাছ করলেও কিন্তু এই সমস্যাটি দেখা যায়, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণ জল নিচে স্টে হয়ে যায়, ওই একটা ছিদ্র দিয়ে জলটা খুব স্লোলি বের হয়, যার ফলে গাছের শ্বাসরুদ্ধ হয়ে যায়। তো অবশ্যই আপনারা এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার চলুন আমরা জেনে নিই এই সমস্ত চন্দ্রমল্লিকা গাছে যখন এই সমস্যাগুলি দেখা যাবে তার প্রতিকার কি রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি আমরা আগে জেনে নিই।
সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ মাটি। আমরা সবসময় বলে থাকি যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে, এবং এই মাটি তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অবশ্যই টবের নিচের দিকে খলামকুচি, ঘেঁষের টুকরো বা বিভিন্ন ধরনের পাথরের টুকরো সেই সমস্ত কিছুতে যাতে ড্রেনেজটা বা ফিল্টারের জায়গাটা খুব ভালো করে দিতে হবে, যাতে জলটা অনায়াসে বেরিয়ে যেতে পারে, কোনো কারণে যেন ছিদ্রটি বন্ধ না হয়ে যায়। এই বিষয়টা সবার আগে আপনার নিশ্চিত করতে হবে, তবেই কিন্তু এই রোগের সবার প্রথম প্রতিকার এটাই হবে। 2 নম্বর হলো জল দেওয়া। অবশ্যই জলটা আপনাকে বুঝে শুনে দিতে হবে। যখন প্রচণ্ড কড়া রোদ রয়েছে তখন আপনি জলটা বেশি করে দিন, যখন রোদটা কম রয়েছে তখন জলটা কম দিন, যখন বৃষ্টি হচ্ছে তখন জলটা কম ব্যবহার করুন। সবসময় খেয়াল রাখবেন যখন বৃষ্টি যখন হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আপনারা গিয়ে যে জলটি যেন ড্রেনেজ হয় সেই বিষয়টা দেখতে হবে। যদি কোনো কারণবশত দেখা যায় ড্রেনেজটা ঠিকঠাক হচ্ছে না, তাহলে অবশ্যই টবের নিচের দিকে কোনো একটা লোহার তার বা কোনো কিছু ঢুকিয়ে তার ফুটোটাকে ক্লিয়ার করে দেবেন, যাতে জলটা খুব অনায়াসে বেরিয়ে যায়। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কম জল দেওয়া। অবশ্যই আমরা কম জল দেওয়ার বিষয়টা এই কারণে বলি, হয়তো আপনি বেশি করে জল দিয়ে দিলেন, হয়তো জলটা কোনো কারণবশত স্টে করে গেলে 1 দিন বা 2 দিন, হয়তো আপনি সেটা বুঝতে পারেন না, সেক্ষেত্রে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই গাছকে পর্যাপ্ত পরিমাণ জল দিন। যদি বৃষ্টি হয় তাহলে জল ব্যবহার করবেন, যদি কড়া সূর্যালোক থাকে তখন জল ব্যবহার করুন, আবার সূর্যালোকটা একটু কম কম তাহলে কম জল ব্যবহার করুন। সবসময়ের জন্য আপনারা মেপে জল ব্যবহার করুন। আমরা সবসময় বলি চন্দ্রমল্লিকা গাছের জন্য 250 ml করে জল প্রতিদিন ব্যবহার করুন, তাতে দেখবেন গাছে কিন্তু এই শিকড় পচা রোগটি কিন্তু আর হবে না। আর অবশ্যই বর্ষাকালে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে জল যেন না জমে, সেই বিষয়টাও নিশ্চিত করতে হবে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফাঙ্গাল মারা। অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে গাছে নিয়মিত, তার সঙ্গে সঙ্গে গাছের গোড়াতেও ব্যবহার করতে হবে। বর্তমান বাজার তৈরিতে প্রচুর পরিমাণ অ্যান্টিফাঙ্গাল পাওয়া যায়, যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা ক্রয় করবেন। আপনারা যে কোনো রাসায়নিক বা কীটনাশকের দোকানে যদি গিয়ে বলেন যে আমার শিকড় পচা রোগ হচ্ছে, তাহলে পার্টিকুলার শিকড় পচা রোগেরই প্রচুর পরিমাণ অ্যান্টিফাঙ্গাল পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর নর্মালি আমরা বাগান করার ক্ষেত্রে সবসময় যেন বাগানে 2টো অ্যান্টিফাঙ্গাল সবসময় রাখি, একটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে ব্লাইটক্স। এগুলি কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট অ্যান্টিফাঙ্গাল, যেগুলি সাধারণত গাছের গোড়াতেও ব্যবহার করা যায় এবং গাছে স্প্রে করা যায়। দুটোর ক্ষেত্রে আপনারা করতে পারেন। যখনই আপনার গাছে এই সমস্যাটি দেখবেন, সবার ফার্স্ট আপনার কাজ হচ্ছে গাছের গোড়ায় অ্যান্টিফাঙ্গাল গুলো নিয়ে ঢেলে দেওয়া, এবং তাতে কী হয়, যে সমস্ত খারাপ ব্যাকটেরিয়াগুলি থাকে বা যে সমস্ত খারাপ ফাঙ্গাসগুলি থাকে সেগুলো কিন্তু মারা যায়। পরবর্তীতে গাছটা আবার নতুন করে রিকভার হয়ে থাকে। আর ফাঙ্গাস কিন্তু শুধুমাত্র যে ব্যাকটেরিয়াগুলোকে মারে সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে যে পর্যন্ত আক্রমণ ঘটেছে সেই পর্যন্ত আক্রমণটাকেও স্টপ করে দেয়, যার ফলে গাছ আবার নতুন করে রুট ছাড়তে শুরু করে এবং গাছ নতুন করে বাড়তে পারে। তাই অবশ্যই আপনাদের এটা নিয়মিত ব্যবহার করতে হবে। বা বৃষ্টি চলে গেল সঙ্গে সঙ্গে আপনার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করলেন, এগুলো কিন্তু আপনাদের করতে হবে। 4 নম্বর যে কারণটি রয়েছে সেটা যদি কোনো কারণবশত দেখা যায় বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা বা আপনি গাছের নিড়ানি দেওয়া সমস্ত কিছু করার পরে গাছটি ঠিক হচ্ছে না, তাহলে অবশ্যই আপনাকে গাছটিকে তুলে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে তুলে ফেলার পরে আপনার বেশ কিছু পুরনো রুট যেগুলি রয়েছে সেগুলিকে ছুঁড়ে ফেলতে হবে, এবং পুরনো যেগুলি পচা রুট রয়েছে সেগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর সেই গাছটিকে অ্যান্টিফাঙ্গাল গড়ানো জলে বেশ কিছু টাইম ভিজিয়ে রাখতে হবে। তারপর তাকে নতুন করে আবার প্রতিস্থাপন করতে হবে। যদি মাটির মিডিয়াতে হয়ে থাকে তাহলে মাটির মিডিয়াতে নতুন করে আবার প্রতিস্থাপন করতে যাবেন। যদি আবার ঘেঁষে মিডিয়া থাকে তাহলে ঘেঁষে মিডিয়াতে নতুন করে আপনারা প্রতিস্থাপন করবেন। তারপরে কিন্তু পরবর্তীতে গাছটা একটি হয়তো ধাক্কা খাবে, কিন্তু পরবর্তীতে গাছটা আবার নতুন করে আবার বাঁচতে শুরু করবে এবং পরবর্তীতে আবার নতুন করে সে ফুল ফল ধারণ করবে। 5 নম্বর যে প্রতিকারটি রয়েছে সেটা হচ্ছে শুকনো মাটি। অবশ্যই যখনই বৃষ্টি হয়ে যাবে তার কিছুক্ষণ পরে আপনি চেষ্টা করবেন জলটি যেন বেরিয়ে যায়। যদি দেখেন জলটা বের হচ্ছে না বা মাটিটা অনেক সময় চ্যাপচ্যাপে রয়ে যায়, তাহলে অবশ্যই মাটিটাকে একটু আগলা করে দিন কোনো কিছু দিয়ে। আর বিশেষ করে এই শিকড় পচা রোগটি ঘেঁষে যতটা না দেখা যাচ্ছে তার থেকে বেশি পরিমাণ দেখা যাচ্ছে মাটির গাছের ক্ষেত্রে। ঘেঁষে হয়তো জলটা কোনো না কোনো কারণবশত বেরিয়েই যায়, কিন্তু মাটির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তার জন্য অবশ্যই আপনাকে মাটিটিকে আগলা করে দিতে হবে। আর ঘেঁষের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণ ছিদ্র থাকে, সবসময় একটু চেষ্টা করবেন টপটিকে একটু উঁচু করে ধরার, বা টবের নিচের দিকে কোনো দুটো একটা কিছু পাথরের টুকরো দিয়ে একটু উঁচু করে দেবেন, দেখবেন অবশ্যই অটোমেটিকলি জলটা বেরিয়ে যাবে। আর সেক্ষেত্রে শুকিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, আর এই বিষয়টা অবশ্যই করবেন। আর মাটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিড়ানিটা কন্টিনিউ দিতে হবে, যাতে রোদ উঠলে নিড়ানি পাওয়ার সঙ্গে সঙ্গে মাটিটি তাড়াতাড়ি শুকিয়ে যায়, ফলে অক্সিজেন চলাচল ভালো হলে কিন্তু আপনার গাছটা আবার ভালো হয়ে যাওয়ার প্রবণতাটা থাকবে। আর 5 নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে যখনই আপনারা দেখবেন যে এই আপনাদের গাছে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে, সঙ্গে সঙ্গে আপনারা গাছের গোড়াতে 5 নম্বর যেটা প্রাকৃতিক উপায় রয়েছে বা আমরা অর্গানিকভাবে বলে থাকি, যেটা আপনারা ঘরোয়াভাবেও আপনারা সেই প্রতিকার করতে পারবেন যদি কোনো কিছু খরচ না করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিম তেল নিতে হবে। যদি আপনার কাছে নিম তেল না থাকে, নিম পাতা নিয়ে নিন, সেটাকে ফুটিয়ে জল বানিয়ে নিন। সেই জলের মতো অবশ্যই দারচিনির গুঁড়ো আপনারা দিয়ে দিন সামান্য একটু, 1 চামচের মতো। এটা আপনারা মিনিমাম 1 লিটার বানাবেন, এবং তারপরে সেটার মধ্যে আপনারা সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিন। এটা হলুদ জাস্ট হলুদ দিতে পারেন বা কাঁচা হলুদ দিতে পারেন, যেটা আপনার পছন্দ। দিয়ে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিন। ফুটিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করুন। ঠান্ডা করার পর এটাকে ছেঁকে নিয়ে
এই 1 লিটার জলটাকে আপনারা অন্তত 2 লিটার আরও 1 লিটার জল নিয়ে সেটার সঙ্গে মিশিয়ে দিন, মিশিয়ে দিয়ে এটা গাছে স্প্রে করে দিন এবং তার সঙ্গে সঙ্গে গাছের গোড়াতেও এটা ব্যবহার করুন। দেখবেন আপনার গাছ, মরে যাওয়া গাছ অন্তত তাজা হয়ে উঠবে কিন্তু এই সমস্ত কিছু ব্যবহার করলে। কিন্তু তাজা হোক আর যাই হোক, তার মানে সবসময় মাথায় রাখবেন আপনার মাটিতে কিন্তু ফল্ট রয়ে গেছে, আর এটা দেওয়ার পর হয়তো গাছটি ঠিক হবে কিন্তু মাটির যে ফল্টটি রয়েছে সেটা কিন্তু আপনি ঠিক করতে পারলেন না। তাই পরবর্তী যখন গাছটি ঠিক হয়ে যাবে চেষ্টা করবেন গাছগুলিকে রিপোর্ট করে অন্য কোনো একটা পটে স্থানান্তর করা। তো চন্দ্রমল্লিকা গাছের এই সমস্যাটা একদম কমন সমস্যা। এই সময় আসলে অবশ্যই আপনার গাছে শিকড় পচবে, কিছু গাছ নষ্ট হবে, এগুলি কিন্তু দেখা দেবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকেও রেডি থাকতে হবে যে এই সমস্ত গাছে প্রতিকারের জন্য আপনাকে এই সমস্ত কাজগুলিও করে যেতে হবে, তবেই কিন্তু আপনার গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে। আর চন্দ্রমল্লিকা গাছ মূলত এখন মোটামুটি একটু কুয়াশা পড়লেই গাছে কুড়ি চলে আসা শুরু হয়ে যাবে। আর যে সমস্ত ভ্যারাইটিগুলি পুনে রয়েছে সেগুলি তাড়াতাড়ি ফুল পড়ে ফুটবে, নভেম্বর মাসে তাদের ফুল ফুটে যাবে। আর কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলি পুনে না, সেগুলি কিন্তু এখনও পিঞ্চিং করা চলবে। আর পিঞ্চিংটি কন্টিনিউ চালিয়ে যান, গাছে যেভাবে খাবার দিয়ে যান সেভাবে খাবার দিয়ে যান এবং যেভাবে আপনার নিয়মিত বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করছেন সেগুলি কন্টিনিউ করে যান। তাতে দেখবেন গাছ অনেক ভালো থাকবে, গাছ নষ্ট হওয়ার প্রবণতা অনেকটা কমে যাবে। আর গাছের রিপোর্ট যারা এখনও করেনি তাদের রিপোর্টটা করে ফেলুন। এই সমস্ত ছোটো ছোটো কাজগুলি তাড়াতাড়ি সেরে ফেলুন, কারণ সামনে কিন্তু একদম চন্দ্রমল্লিকা দেখার মতো বাগান তৈরি হয়ে যাবে সবার কাছে আশা করছি, এবং পরবর্তীতে শুধু ফুল দেখার পালা থাকবে। তার কিছু বলেনি, আজকে এ পর্যন্তই। আর যাদের কাছে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা সঙ্গে সঙ্গে আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।